নমস্কার। চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজ মুকুট। বড় কুমার, কি বলছো এসব তুমি? ভেবে বলছো তো? তখনই গার্গী বিছানা থেকে উঠে বীরেন্দ্র প্রতাপের পাশে গিয়ে ওকে বোঝাতে লাগলো, তুমি যা ভাবছো সেরকম কিছুই নয়। এই মুকুটও তোমার, আর এই রাজ সিংহাসনও তোমারই। এর আসল দাবিদার তুমি। কিন্তু বীরেন্দ্র প্রতাপের অস্থিরতা কোনোভাবেই কমছিল না। ও ভাবল, আমি এটা সহ্য করতে পারছি না মা, যে আমাকে এই সিংহাসনে বসানোর জন্য ষড়যন্ত্র করা হয়েছিল। না, এ কথা মিথ্যে, গার্গী কঠিন স্বরে বলল। এতে কোনো ষড়যন্ত্র ছিল না। তোমার বাবা মহারাজ অগ্নি সিংকে নিজের উত্তরাধিকারী বানানোর ইচ্ছা জানিয়েছিলেন, কিন্তু তারপর উনি নিজের ইচ্ছা পাল্টে ফেলেছিলেন। একথা শুনে চন্দ্রাবতী বলল, কিন্তু কেন কেন পাল্টালেন উনি এই সিদ্ধান্ত? কি হয়েছিল যে মহারাজ সুরেন্দ্র প্রতাপ উর্মিলার কাছ থেকে দূরত্ব তৈরি করে নিয়েছিলেন? আপনি নিজে স্বীকার করেছেন যে উনি উর্মিলাকে খুব ভালোবাসতেন, আপনার থেকেও বেশি। তাহলে ওনার মনে ঘৃণার বীজ কে বপন করলো? চন্দ্রবতীর ইশারা কোন দিকে ছিল গার্গী তা পরিষ্কার বুঝতে পারছিল, কিন্তু ও একটুও বিচলিত না হয়ে খুবই শান্ত হয়ে বলল, আমি জানি চন্দ্রবতী, যে তোমার উদ্দেশ্য কি। তুমি প্রজাদের সামনে অগ্নি সিংকে আসল উত্তরাধিকারী প্রমাণ করতে চাও, কিন্তু তুমি এ কাজে অসফল হবে, কারণ এ কথা মিথ্যে। সত্যি তো সেই কথাটাই যা আমি বলছি, আর এর জন্য আমার কোনো প্রমাণের প্রয়োজন নেই। আর তোমার সুমন্তের ফিরে আসার অপেক্ষা করা উচিত। ও যে প্রমাণই হাসিল করে আনবে তা আমারই সপক্ষে যাবে। গার্গী একথা এতটাই আত্মবিশ্বাসের সঙ্গে বলছিল যে চন্দ্রবতীকেও ভাবালো, কোথাও এমন নয় তো সেই আগুন উর্মিলা নিজেই লাগিয়েছিল? সত্যি ওর মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছিল হয়তো। কিন্তু মহারাজ সুরেন্দ্র প্রতাপ হঠাৎই কেন তার প্রিয় পাটরানীকে অপছন্দ করতে শুরু করেছিলেন? চন্দ্রবতী এইসব প্রশ্নগুলো মনে মনে ভাবছিল। গার্গী তখনই ধীরে ধীরে ওর কাছে এসে অত্যন্ত স্নেহের সঙ্গে ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আমি খুব খুশি চন্দ্রাবতী, যে তুমি সত্যিটা সবার সামনে আনার জন্য সব কিছু করতে পারো। তোমার মতো যোগ্য মহারানীর আমার সত্যিই খুব প্রয়োজন। কিন্তু তুমি এখন যা কিছু পরিশ্রম করছো সব কিছুই মূল্যহীন। এর পরিবর্তে তুমি বড় কুমারের সঙ্গে পরামর্শ করে আমাদের শত্রুদের বিরুদ্ধে রণনীতি তৈরি করো। আমাদের পরামর্শ দাও, এই সংকটের সময় আমাদের কি করা উচিত। তুমি অনেকবার আমাদের রাজ্য আর প্রজাদের বিপদ থেকে বাঁচিয়েছ। আমার ভরসা আছে তুমি এবার এমন কিছু করবে। আগে না। ওর কথা থামিয়ে দিয়ে চন্দ্রবতী রুক্ষ স্বরে বলল, আমি আর এখন আপনার বড় কুমারের মহারানী নই। আপনি আর এরকম কোনো আশা আমার কাছ থেকে করবেন না। গার্গী চুপ করে গেল। তারপর ও ভাবুক হয়ে বলল, তোমার মনের মধ্যে যে ঘৃণা জন্মেছে না চন্দ্রাবতী,
তাতে আমার কোনো দুশ্চিন্তা নেই। আমি জানি এই ঘৃণা কতটা পুরনো। তোমার বাবা মহারাজকে অপমান করা হয়েছিল, একটা জোর করে সন্ধি করে তোমার বিবাহ বড় কুমারের সঙ্গে দেওয়া হয়েছিল। কিন্তু চন্দ্রাবতী, তুমি একথা ভুলো না যে তোমাকে বীরেন্দ্র প্রতাপের পাটরানী নয়, মহারানী বানানো হয়েছিল। হতে পারে তুমি নির্বোধ হওয়ার নাটক করেছিলে, তা সত্ত্বেও। একথা শুনে চন্দ্রাবতী কিছু বলতে পারল না, কিন্তু ও বুঝতে পারছিল যেভাবে ও গার্গীর সত্যিটা সবার সামনে আনতে চায়, সেভাবেই গার্গীও ওর সত্যিটা সবার সামনে আনার চেষ্টা করছিল। তখনই গার্গী ওর চোখের দিকে তাকিয়ে ধীরে বলল, চন্দ্রাবতী, সবারই কিছু না কিছু উদ্দেশ্য থাকে। যদি আমাদের কিছু উদ্দেশ্য থেকেই থাকতো, তাহলে অগ্নির মা উর্মিলারও কোনো না কোনো উদ্দেশ্য অবশ্যই ছিল। আর তোমার বাবার কোনো এমন উদ্দেশ্য ছিল যার জন্য উনি তোমার এই বিবাহ প্রস্তাব মেনে নিতে বাধ্য হয়েছিলেন। তাছাড়াও কারণ যাই হোক, সত্যি এটাই, তুমি বড় কুমারের পত্নী। তোমাকে বিক্রমগড়ের মহারানী ঘোষণা করা হয়েছে। এখন তুমি আমৃত্যু মহারানী থাকবে, আর তোমার যোগ্য স্থান এই রাজমহল। চন্দ্রবতী অনেক ধৈর্য নিয়ে সব কথা শুনল। একটু বিদ্রুপের হাসি হেসে বলল, এটা রাজমহল নয়, নরক। নরক এটা, আর এরকম নরকে আমি একেবারেই থাকতে পারবো না। কোনো ব্যাপার না, গার্গী হেসে বলল, তোমার জন্য অন্য মহলের ব্যবস্থা করেছি আমি। তুমি ওখানে গিয়ে থাকতে পারো, আর সুমন্তকে খোঁজার জন্য তোমাকে পুরোপুরি সাহায্য করব আমরা। একথা শুনে বীরেন্দ্র প্রতাপ চমকে গার্গীর দিকে তাকালো। গার্গী ওকে চুপ করে থাকার ইশারা করলো। চন্দ্রাবতী ঘৃণার দৃষ্টিতে বীরেন্দ্র প্রতাপ আর গার্গীকে দেখে ঘর থেকে বেরিয়ে গেল। মা, এ আপনি কি করছেন? বীরেন্দ্র প্রতাপ রেগে গিয়ে বলল, ওর সামনে নত হচ্ছেন আপনি? হ্যাঁ বড় কুমার, রাজমাতা কঠিন স্বরে বলল, যাতে বাঘিনীকে আবার খাঁচায় বন্দি করতে পারি। এ স্বাধীন থাকলে বিক্রমগড় থেকে আমাদের সবাইকে উৎখাত করে দেবে। তুমি জানো না ও আমাদের কিছু দেওয়ান আর সর্দারদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। তোমার কিছু মন্ত্রীরাও ওকে সাহায্য করছে, আর ও অগ্নি সিংকে বিক্রমগড়ের সিংহাসনে বসানোর পুরোপুরি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। বীরেন্দ্র প্রতাপ রেগে গিয়ে বলল, ও যতই চেষ্টা করুক, কিন্তু নিজের উদ্দেশ্য কখনোই সফল করতে পারবে না। ওর কথা থামিয়ে দিয়ে গার্গী কঠিন স্বরে বলল, তোমার এই অহংকার ভেঙে ফেলো বড় কুমার। তোমার এই অহংকারই আমাদের রাজ্যে যুদ্ধের সংকট এনে দিয়েছে। বীরেন্দ্র প্রতাপ চাইলেও আর কিছু বলতে পারল না। ওদিকে চন্দ্রাবতী যখন রানীমহল থেকে বের হলো, প্রভাত আর আকাশ ওর জন্য অপেক্ষা করছিল। এখন কি আদেশ আছে আমাদের জন্য মহারানী মা? প্রভাত জিজ্ঞাসা করলো। তো চন্দ্রাবতী নিরাশ হয়ে বলল, আমাদের ফিরে যেতে হবে। সুমন্তের ব্যাপারে কোনো সূত্রই পাওয়া গেল না। একথা শুনে প্রভাত আর আকাশ খুবই হতাশ হয়ে গেল। চন্দ্রাবতী ওদের নিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল। তখনই ও একটা উচ্চস্বর শুনতে পেল, মহারানী মা। চন্দ্রাবতী চমকে দেখল
সামনে থেকে সোনাল দৌড়ে আসছে। মহারানী মা! সোনাল ওকে জড়িয়ে ধরে বলল, আপনি হঠাৎ? আমি তো এই মাত্র জানতে পারলাম। হায় হায়, আপনি ফিরে এসেছেন! আমার যে কি খুশি হচ্ছে মহারানী মা, বলে বোঝাতে পারবো না আপনাকে। চলুন মহারানী মা, আপনার ঘরে চলুন। যখন থেকে আপনি চলে গেছেন ওই ঘরটাও আপনার বিরহে পাথর হয়ে আছে। চন্দ্রবতী একটা মিথ্যে হাসির সঙ্গে বলল, না সোনাল, আমি এখানে ফিরে আসিনি, শুধু সুমন্তের খোঁজ করতে এসেছিলাম। অবশ্য রাজমাতা চান যে আমি এখানে থাকি, উনি আমাকে আলাদা মহল দিতেও প্রস্তুত, কিন্তু আমি রাজি নই। সেজন্য আমি ফিরে যাচ্ছি সোনাল। কথা শুনে সোনালের সব খুশি এক মুহূর্তে উধাও হয়ে গেল। ওর মুখ অন্ধকার হয়ে গেল। চন্দ্রবতী ওর কাছ থেকে বিদায় নিয়ে চলেই যাচ্ছিল, কিন্তু সোনাল ওর পিছনে এসে বলল, মহারানী মা, যদি আপনি এখান থেকে চলে যান তাহলে আপনি কিভাবে সুমন্তকে খুঁজবেন? ও তো এই মহল থেকেই নিখোঁজ হয়েছে, তাই না? তাহলে কেন না আপনি ততদিন এখানে থেকে যান যতদিন না সুমন্তের কোনো খবর পাওয়া যাচ্ছে। কথা শুনে প্রভাত বলল, এভাবে অসফল হয়ে ফিরে যাওয়া কি ঠিক হবে মহারানী মা? তাছাড়াও বীরেন্দ্র প্রতাপ এখন আর আপনার কিছু করতে পারবে না। কথা শুনে চন্দ্রবতীও ভাবতে লাগলো, সুমন্তের খোঁজ তো যে কোনো ভাবেই জোগাড় করতে হবে, কারণ উর্মিলার মৃত্যুর রহস্য আর রাজ সিংহাসনে অগ্নির দাবি তখনই প্রমাণ করা যাবে। বেশ, তাহলে চলো। চন্দ্রবতী সম্মতি দিয়ে বলল, কিন্তু এখানে নয়, আমার জন্য নির্দিষ্ট আলাদা মহলেই চলো। তোমরা সবাই আমার সঙ্গে এসো। কথা শুনে তো সোনাল খুশিতে নাচতে লাগলো। প্রভাত আর আকাশও নতুন উৎসাহের সঙ্গে চন্দ্রবতীর সঙ্গে অন্য মহলের দিকে এগিয়ে গেল। ওদিকে বীরেন্দ্র প্রতাপ যখন গার্গীর কাছ থেকে নিজের ঘরে ফিরে এলো, তখন যমুনা আগে থেকেই ওখানে বসে অপেক্ষা করছিল। মহারাজ! ও বিছানা থেকে উঠে বলল, কত আনন্দের কথা, মহারানী মা ফিরে এসেছেন। আমি তো আপনাকে আগেই বলেছিলাম। তাই? বীরেন্দ্র প্রতাপ রুক্ষতার সঙ্গে বলল, সত্যিই তোমার চন্দ্রাবতীকে দেখে এত খুশি হচ্ছে? যমুনা সরল হওয়ার নাটক করে বলল, এ আবার কেমন প্রশ্ন মহারাজ? উনি তো আপনার মহারানী, ওনাকে দেখে আমরা সব পাটরানীরা খুব খুব খুশি। বীরেন্দ্র প্রতাপ আর কিছু বলতে পারল না, একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানায় বসল। কি হলো মহারাজ? যমুনার পাশে বসে বলল, মহারানী মা ফিরে আসায় আপনি কি খুশি নন? কিন্তু হ্যাঁ, একটা কথা আমি বুঝতে পারলাম না, উনি এভাবে লুকিয়ে কেন এসেছিলেন, তাও আবার আপনার অঙ্গরক্ষক সুমন্তের ঘরে? যমুনা! বীরেন্দ্র প্রতাপ কঠিন স্বরে বলল, তুমি এখন আমাকে একা ছেড়ে দাও। যমুনার এই কথা শুনে একটা ঝটকা লাগলো। আমি জানি মহারাজ, ও মনে মনে বলল, চন্দ্রবতীকে ফিরে আসতে দেখে আপনার বিলাসী মন আবার নাড়া দিয়ে উঠেছে, কিন্তু তাড়াতাড়ি এর পরিণাম আপনি ভুগবেন, কারণ চন্দ্রবতীকে আপনার থেকে বেশি আমি চিনি। এ কথা ভেবে ও বিছানা থেকে উঠে চলে গেল। ও চলে যেতেই বীরেন্দ্র প্রতাপ দু হাত দিয়ে মাথা ধরে বিড়বিড় করে বলল,
এ ভাগ্যের কেমন পরিহাস যে আমার সব থেকে বড় শত্রু সেই আমারই বাবা মহারাজের সন্তান, যাকে উনি নিজেই রাজ সিংহাসনে বসাতে চেয়েছিলেন। আর এ কথাও কতটা অদ্ভুত, ও প্রথমে আমার কাছ থেকে আমার মহারানীকে কেড়ে নিল, আর এখন আমার সিংহাসনও কেড়ে নিতে চায়। এমন নয় তো? চন্দ্রাবতী আরে শাহী মুকুটের আসল অধিকারী ওই? না না, এমন হতে পারে না, হতে পারে না। আমি আমি এরকম কোনো কিছুর মূল্যেই হতে দিতে পারি না। রাজ সিংহাসন হাত থেকে বেরিয়ে যাবে একথা ভেবে বীরেন্দ্র প্রতাপ এতটাই অস্থির হয়ে উঠল যে সুরা পেয়ালায় না ঢেলে পুরো পাত্র ধরেই ঢক ঢক করে পান করতে লাগলো। বীরেন্দ্র প্রতাপের রাজমহল থেকে কিছুটা দূরে একটা ছোট মহল ছিল। আত্মীয় পরিজন অতিথিদের থাকার জন্য সেটা ব্যবহার করা হতো, কিন্তু এখন এই মহল রাজমাতা চন্দ্রাবতীকে দিয়ে দিয়েছিলেন। পরদিন সকালে চন্দ্রাবতী সবে ঘুম থেকে উঠেছিল। এক দাসী ঘরের বাইরে থেকে বলল, প্রণাম মহারানীমা, মহারাজ আসছেন। চন্দ্রাবতী একথা শুনে চমকে উঠল। বীরেন্দ্র প্রতাপ সকাল সকাল এখানে কেন আসছে? ও দ্রুত উঠে নিজের পোশাক ঠিক করল, আর ঘরের দরজা খুলতেই বীরেন্দ্র প্রতাপকে সামনে দেখতে পেল। বীরেন্দ্র প্রতাপ চন্দ্রাবতীকে দেখেই পাথরের মতো স্থির হয়ে গেল। চন্দ্রাবতীর চোখে ঘুমের জড়তা তখনও ছিল, অঙ্গভঙ্গিতে ছিল একটা অলসতা, আর মুখে ছিল ঘুমের জড়িমা। এসব যেন সৌন্দর্য আরো বাড়িয়ে দিচ্ছিল। বীরেন্দ্র প্রতাপ ওকে দেখে হাঁ হয়ে গেল। বীরেন্দ্র প্রতাপকে দেখে চন্দ্রাবতীর মনে যেন একটা ঝড় উঠল। আবার ওর বীরেন্দ্র প্রতাপের সেই অত্যাচার মনে পড়ে গেল। বলো, ও নিজেকে সামলে নিয়ে দাপটের সঙ্গে বলল, এখানে কেন এসেছো? বীরেন্দ্র প্রতাপ নিজেকে সামলে নিয়ে জবাব দিল, তোমাকে কিছু জিজ্ঞাসা করার ছিল আমার। চন্দ্রাবতী একটা দীর্ঘশ্বাস ফেলে দরজা থেকে সরে দাঁড়ালো। বীরেন্দ্র প্রতাপ ঘরে ঢুকে একটা আসনে বসে বলল, আশা করি তোমার এই মহল পছন্দ হয়েছে। কিন্তু ওর কথা থামিয়ে চন্দ্রাবতী কঠিন স্বরে বলল, সোজাসুজি বলো বীরেন্দ্র প্রতাপ, কি জিজ্ঞাসা করতে চাও? বীরেন্দ্র প্রতাপ এক পলকের জন্য ইতস্তত করে চন্দ্রাবতীকে জিজ্ঞাসা করল, তুমি কি অগ্নি সিংহের সত্যিটা আগে থেকেই জানতে? তুমি সবকিছুই জানতে, তাই না? আর ও নিজেও সবকিছু জানতো। তোমরা দুজনে মিলে আমার সরলতার সুযোগ নিয়েছ। তুমি যখন রক্তপুষ্প আনতে গিয়েছিলে তখন সঙ্গে করে অগ্নি সিংকে নিয়ে এসেছিলে। তুমি তখন ওকে কাল কুঠুরি থেকে পালাতে সাহায্য করেছিলে। তুমি আর অগ্নি অনেক আগে থেকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলে, তাই না চন্দ্রাবতী? আর আমিও কতটা বোকা ছিলাম। আমি ওকে তোমার দেহরক্ষী বানিয়ে দিলাম, ওকে তোমার আরো কাছে থাকার সুযোগ করে দিলাম, আর তুমি আমার সেই বিশ্বাসের সুযোগ নিলে। বীরেন্দ্র প্রতাপ একথা বলতে বলতে উত্তেজিত হয়ে উঠল, কিন্তু চন্দ্রাবতী চুপচাপ এসব কথা শুনছিল। তারপর ওর ঠোঁটে একটা হাসি ফুটল। কারোর বিশ্বাস ভাঙা আর ষড়যন্ত্র করা তোমার বংশের চরিত্র বীরেন্দ্র প্রতাপ। চন্দ্রাবতী বিদ্রুপের সঙ্গে বলল, আরে অগ্নি সিং পেশাদার হত্যাকারী ছিল। আমার
অঙ্গরক্ষক হয়ে এই মহলে থাকছিল, ও তো সুযোগ পেলেই খুব সহজেই তোমাকে হত্যা করতে পারত। কিন্তু ও এরকম কিচ্ছু করলো না, বরঞ্চ তোমার প্রাণ বাঁচালো, তোমাকে নিজের রক্ত দিয়ে। একথা শুনে বীরেন্দ্র প্রতাপ ভিতরে ভিতরে যেন কেঁপে উঠল। তাহলে কি হবে এখন বীরেন্দ্র প্রতাপ আর চন্দ্রাবতীর মাঝে? বীরেন্দ্র প্রতাপের মনে কি অগ্নির জন্য ঘৃণা এবার শেষ হয়ে যাবে? চন্দ্রাবতী কি সুমন্তের খোঁজ পাবে? আর যমুনা কি পদক্ষেপ নিতে চলেছে এবার? জানার জন্য শুনতে থাকুন রাজমুকুট, এক ঐতিহাসিক প্রতিশোধ, শুধুমাত্র চাঁদনীর সঙ্গে, চাঁদনী চ্যানেলে।